নমস্কার, আমি শ্রাবন্তী। আমার বং বাংলা ন্যারেটিভস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি আমার বন্ধুরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। লোভ মানুষের মরণের ফল। এই লোভ যে মানুষকে কোথায় কতটা নিচে নামিয়ে ফেলতে পারে সেটা হয়তো সে নিজেও উপলব্ধি করতে পারে না। আর এই লোভের ফলেই মানুষের কত কিছু জীবনে ঘটে যায়। আজকের ঘটনাটা খানিকটা সেরকমই। ওই লোভে পাপ, পাপে মৃত্যু, এই উদাহরণটা আজকের ঘটনার জন্য একদম যথার্থ। ঘটনাটি তোমরা শোনো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে চলো একদম সময় নষ্ট না করে চটপট শুনে ফেলা যাক আজকের ঘটনা। ঘুরে আসি ভয়ের দুনিয়ায়। ঘটনাটি আমি যেভাবে পড়েছি সেভাবেই তোমাদের সামনে তুলে ধরলাম। বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে। কফির মগ হাতে জানলার পাশে বসে আছে তিশা। আজ প্রচুর ঘোরাঘুরি হয়েছে। সামনেই তার বিয়ে। এখন বিয়ের শপিং এর ব্যস্ততা চলছে। তার হবু বর রাফায়েত বিরাট ইন্ডাস্ট্রিয়ালিস্টের একমাত্র ছেলে। কাজেই বিয়েতে কোনো কিছুর কমতি নেই। সবকিছুই তিশার পছন্দ মতো হচ্ছে। এক বান্ধবীর বার্থডে পার্টিতে রাফায়েতের সাথে তিশার পরিচয়। প্রথম দেখাতেই তিশার রূপে মুগ্ধ রাফায়েত। তখন অবশ্য তিশা অরণ্য নামক এক সহপাঠীর সাথে 3 বছরের সম্পর্কে ছিল। অরণ্য মধ্যবিত্ত পরিবারের হলেও ভীষণ মেধাবী, ব্যক্তিত্ব সম্পন্ন আর সুদর্শন একটি ছেলে। তিশা মাঝে মাঝে তার সাথে রাগ করে বলতো, প্রেম মানে কি শুধুই ক্যাম্পাসে ঘোরাঘুরি, রেস্টুরেন্টে বসে খাওয়া, রিকশায় চড়া আর বেলি ফুলের মালা? আর কি কিছুই নেই? তা হবে কেন? এসবের মাঝে মিশে আছে আবেগ, শ্রদ্ধা, বিশ্বাস আর অনেক ভালোবাসা। কিন্তু হঠাৎ এ কথা কেন বলছো তিশা? অরণ্যের জিজ্ঞাসা। আমার আরো অন্য কিছু চাই তোমার কাছ থেকে। বলো, কি চাও? কতবার বলেছি তোমাকে, চলো না আমরা একটা রাত নিজেদের মতো করে কাটাই। এসব কি বলো তুমি সব সময়? আমাদের ভালোবাসা পবিত্র। আগে বিয়েটা হোক, তারপর আর কোনো রাত তোমাকে একা থাকতে হবে না। তুমি না চাইলেও জোর করে ধরে রাখবো, বুঝলে আমার পাগলি? ধুর, তোমার সাথে প্রেম করার কোনো মজাই নেই বলে গাল ফোলায় তিশা। হো হো করে হেসে ওঠে অরণ্য। রাফায়েত যখন তিশাকে প্রেমের প্রস্তাব দেয়, এক পলকেই তিশা রাজি হয়ে যায়। তবে প্রেম করবার জন্য নয়, সরাসরি বিয়ে। বেলি ফুলের মালা দিয়ে জীবন পার হবে না। সুন্দর জীবনের জন্য চাই অর্থ, সম্পদ, বাড়ি, গাড়ি। হঠাৎ ফোনের শব্দে তিশার সম্বিত ফেরে। মায়ের ফোন। হ্যালো মা, তোমরা কোথায়? এখনো ফিরছো না কেন? তোমার নানা ভাইয়ের হঠাৎ করে স্ট্রোক হয়ে গেছে। মায়ের কণ্ঠ ভেজা। কি বলছো? কখন? চিন্তা করো না, এখন একটু ভালো আছে। তোমার বড় মামা বলল। আমি আর তোমার বাবা কুমিল্লা রওনা দিয়েছি। তুমি এখানে থাকো, টেনশন করো না। আর বাসার ভেতর কাউকে ঢুকতে দেবে না, বুঝলে? আর খুব খারাপ লাগলে রাফায়েতের সাথে ফোনে কথা বলবে। আচ্ছা মা, তুমিও চিন্তা করো না, সাবধানে যাও। রাখলাম। পৌঁছে নানা ভাইয়ের অবস্থা জানিও। রাতটা একাই পার করতে হবে। তিশা ভাবল
ডিনারটা শেষ করে তাড়াতাড়ি শুয়ে পড়বে। তিশা, তিশা। দূর থেকে ভেসে আসে একটা কণ্ঠস্বর, কেমন যেন চেনা অথচ অচেনা। কে কে কথা বলছে? এত তাড়াতাড়ি ভুলে গেলে? ছায়া থেকে সামান্য আলোর মাঝখানে এসে দাঁড়ায় সেই মূর্তি। অরণ্য, তুমি? হা হয়ে যায় তিশা। কেন? তুমি তো বলতে চলো আমরা একটা রাত নিজেদের মতো করে কাটাই। আজ সেই রাত উপস্থিত তিশা। প্রচন্ড ভয়ে অস্থির হয়ে তিশা চিৎকার করে ওঠে, বের হয়ে যাও, বের হয়ে যাও তুমি, আমি তোমাকে চোখের সামনে দেখতে চাই না, যাও। কি আশ্চর্য, আমি তোমার ভালোবাসার মানুষ। এগিয়ে আসতে থাকে অরণ্য তার দিকে। প্রচন্ড আতঙ্কে চোখ বন্ধ করে নেয় তিশা। মনে পড়ে যায় তার এনগেজমেন্টের দিনের কথা। আত্মীয় স্বজনরা দু একজন করে আসতে শুরু করেছে। তিশা প্রায় তৈরি, রাফায়েতরা চলে আসবে কিছু সময়ের মধ্যেই। ঠিক এমন সময় অরণ্য এসে উপস্থিত হয়। তিশার এরকম হঠাৎ না বলে এনগেজমেন্ট করাটাকে সে একেবারেই মেনে নিতে পারেনি। তিশার মা বাবা দুজনই উপস্থিত ছিল। অরণ্য যখন প্রায় চিৎকার করে কথা বলছিল, জানতে চাইছিল তার কি অপরাধ, ঠিক তখনই তিশার বাবা গর্জে ওঠে, তুই একটা চালচুলোহীন রাস্তার ছেলে, তুই আমার মেয়ের সাথে এভাবে কথা বলছিস কেন? কারণ আমার অধিকার বোধ আছে আঙ্কেল। গত 3 বছর আপনার মেয়ের সাথে আমার সম্পর্ক, সে একটিবার আমাকে জানানোর প্রয়োজন বোধ করলো না। এত বড় বেঈমান। এই, তোর কাছে কি আমায় জবাবদিহি করতে হবে? এবার তিশা মুখ খুলল, আমি আমার সুন্দর ভবিষ্যৎকে প্রায়োরিটি দিয়েছি। আমি তোমাকে ছাড়া বাঁচবো না তিশা, আমার সঙ্গে চলো, এখনো সময় আছে। আমার সমস্ত ভালোবাসা দিয়ে তোমাকে আমি আগলে রাখবো। ভালোবাসি তোমাকে, অসম্ভব ভালোবাসি তিশা, দয়া করে আমাকে ফিরিয়ে দিও না। অরণ্য তিশার হাত ধরে টান দিয়ে তার সাথে নিয়ে যেতে চায়। সঙ্গে সঙ্গে তিশার বাবা আরিফ সাহেব একটা শক্ত পেতলের শোপিস দিয়ে অরণ্যের মাথায় আঘাত করেন। মাথা ফেটে গল গল করে রক্ত বের হতে থাকে, ভেসে যেতে থাকে মেঝেটা। আকস্মিক এই ঘটনায় সবাই চমকে গেছে। ওদিকে রাফায়েতের ফোন চলে এসছে যে তারা প্রায় রাস্তায় চলে এসছে। তিশার মা দিশেহারা হয়ে পড়ল। আরিফ সাহেব নিজেও ভেঙে পড়লেন। এ আমি কি করলাম? আমি বুঝতে পারিনি। ছেলেটাকে এখনই হসপিটালে নিয়ে যেতে হবে, এখনই। বেশি সময় নেই, না হলে হয়তো মরেই যাবে ছেলেটা। বাবা চুপ করো, আগে একে লুকিয়ে ফেলতে হবে। কিছুক্ষণ চিন্তা করে তিশা বলে, পেয়ে গেছি। আমরা নতুন যে বড় ডিপ ফ্রিজটা সেদিন কিনলাম, সেটাতে ভরে রাখবো। সব কাজ মিটে যাওয়ার পর যদি মরেই যায় তবে বাগানে পুঁতে দেব, আর বেঁচে থাকলে তখন ভেবে নেব। বাবা, তুমি নিশ্চয়ই চাও না রাফায়েত সব জানুক, বিয়েটা ভেঙে যাক, এটা নিশ্চয়ই তুমি চাও না? আর আগেই বলে রাখছি, যদি এই বিয়ে তোমাদের এই ফালতু আলগা সেন্টিমেন্টের জন্য ভাঙে, তাহলে কিন্তু আমি আত্মহত্যা করব। স্নায়ু টান টান করে তিশা এই সমস্ত কথা বলছিল। অরণ্যর প্রতি তার কোনো সিম্প্যাথি কাজ করেনি, বরং সে উদ্বিগ্ন ছিল তার এনগেজমেন্ট নিয়ে। তার কথা অনুযায়ী দিশেহারা বাবা মা এই কাজ করতে প্রায় বাধ্য হয়। তিশা ঘরে গিয়ে আবার সুন্দর করে মেকআপ
টাচ আপ করে স্টেজে গিয়ে দাঁড়ায় এবং যথারীতি এনগেজমেন্ট সম্পন্ন করে। কি হলো, কোথায় হারালে তিশা? অরণ্যের মুখে ক্রূর হাসি। তুমি তুমি মারা গেছো, চলে যাও, চলে যাও, এই পৃথিবী তোমার জন্য না। আমি তো মারা যাইনি, আমাকে মেরে ফেলা হয়েছে। রক্ত ঝরে ঝরে বরফ শীতল ঠান্ডায় ভয়ঙ্কর মৃত্যু দিয়েছো তুমি আমাকে। তবু আটকে আছি এই পৃথিবীতে তোমার আশায়, তোমার নেশায়। ওই যে তোমার সাথে এক রাত কাটাবো, তুমি তো বলেছিলে। কেমন বিশ্রী ভাবে হাসছে অরণ্য। তিশাকে প্রায় জোর করে সে বেডরুমে নিয়ে যায়। তিশা চিৎকার করে কাঁদতে থাকে। অরণ্য কিন্তু থামে না। তিশা আর্তনাদ করে, অরণ্য এতে আরো আগ্রহী হয়। একসময় সব অন্ধকার। তিশার ঘুম ভাঙে তখন বিকেল 4টে। তার মানে সব স্বপ্ন। এত ঘুমিয়েছে সে। কিন্তু এ কি, তার গায়ের কাপড় চোপড় সব এলোমেলো, শরীরে প্রচন্ড ব্যথা, আঁচড়ের দাগ। তার মানে যা ঘটেছে সব সত্যি। কিন্তু কি করে সম্ভব? পাগলের মতো ফোন খোঁজে তিশা। এ কি, ফোনে কোনো নেটওয়ার্ক নেই কেন? প্রচন্ড ভয়ে দ্রুত দৌড়ে যায় মেন দরজার দিকে। দরজাটা খুলছে না, বাইরে থেকে বন্ধ নাকি? কোন রকম কোনো ইন্টারকম কাজ করছে না। তিশা বুঝতে পারছে না কি হচ্ছে। দরজার কাছে গিয়ে প্রায় চিৎকার করতে থাকে, কেউ না কেউ তো শুনবে। কিন্তু কেউ শোনে না। তিশা পাগলের মতো জানলার গ্লাস ভাঙার চেষ্টা করে, কিন্তু লাভ কি? মোটা রড দেওয়া গ্রিল ভেঙে তো সে বাইরে বেরোতে পারবে না। তাছাড়া 14 তলার উপর থেকে সে নামবে কি করে? ভয়ঙ্কর আতঙ্কে সে অস্থির হয়ে পড়ে। ঝপ করে যেন সন্ধ্যা নামে। হঠাৎ করেই বেজে ওঠে ফোনটা। মায়ের ফোন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যালো মা, শোনো শোনো। হাঁপাতে হাঁপাতে বলতে চায় তিশা। তোমার কথা পরে শুনবো রে মা। কান্না ভেজা কণ্ঠ মায়ের। তোমার নানা ভাই আবার স্ট্রোক করেছে। আমি আর তোমার বাবা খুব চিন্তায় আছি, তুমি সাবধানে থেকো। হুবহু আগের কথাগুলো বলেই মা ফোন কেটে দেয়। ঠিক এমন সময় আবার উপস্থিত হয় অরণ্য। তিশা, তিশা। চমকে ওঠে তিশা। আমি এসেছি তো, তোমার প্রেমিক। তুমি আর কখনোই এই চক্র থেকে বের হতে পারবে না। কে জানে কত অজস্র এরকম অভিশপ্ত রাত তোমাকে এভাবে কাটাতে হবে আমার সাথে, শুধু আমার সাথে। তুমি এই এক রাতের চক্রে আটকে আছো তিশা, আর এটাই তোমার শাস্তি আর আমার প্রাপ্তি। বিকৃতভাবে হেসে তিশাকে টানতে টানতে অরণ্য ঠিক আগের মতো নিয়ে যায় বেডরুমের দিকে। তিশার চিৎকার কেউ শোনে না। এই ছিল আজকের ঘটনা। কেমন লাগলো তোমাদের আজকের ঘটনা আমাকে জানিও। সত্যি কথাতেই তো আছে, লোভে পাপ আর পাপে মৃত্যু। এই ঘটনাটিও সেই সাক্ষ্যই বহন করে। অরণ্যর কি সত্যি কোনো দোষ ছিল? হয়তো রাফায়েতের মতো অত ধনী নয় সে, কিন্তু ভালোবাসার দিক থেকে বা অন্য কোনো দিক থেকে কোনোটাতেই তো সে কম কিছু ছিল না। তাও শুধুমাত্র অর্থের লোভে, কোনো কিছু বেশি পাওয়ার লোভে যে দিকে তিশা এগিয়ে গেছিল, তার পরিণাম হয়তো এটাই ছিল। আমার তো বেশ অন্যরকম লাগলো।
তোমাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না। আমার ঘটনা পাঠ যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। তোমাদের কাছে থাকা ঘটনাও আমাকে পাঠিয়ে দিতে পারো। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি দেওয়া আছে, rupkathasen2008@gmail.com। সেই দারুণ ঘটনাগুলো আমি তোমাদের সবার সাথে একসাথে শেয়ার করে নেব। তোমরা কে কোথা থেকে শুনতে বসো আমার ঘটনা আমাকে জানিও। আজ তাহলে এই পর্যন্ত। তোমরা সবাই আমার সাথে থেকো, পাশে থেকো, আমার বং বাংলা ন্যারেটিভস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। সোমবার আর শুক্রবার সন্ধে 6টায় আমি তোমাদের জন্য নিয়ে আসতেই থাকবো দুর্দান্ত ঘটনা। ধন্যবাদ।